শুভ ফুলকে ছেড়ে দিল। ভীতি ভাবটা তার চোখে মুখে স্পষ্টত। ফুল একগাল হেসে চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। সাধারণত এতটা চুপ থাকা ফুলের স্বভাব না। শুভ বাড়িতে এসে সেই আগের ফুলকে দেখেইনি। শুভ গলার স্বর নামিয়ে বলল, কি হয়েছে? তুমি কিছু বলতে চেয়েছিলে? ফুল মুখ তুলল, গভীর এক দৃষ্টিতে শুভর দিকে তাকালো। আমি শর্ত বলবো, তবে আগে কথাটাও কোনো প্রতিক্রিয়া করবে না। শুভর বুকের ভেতর ধক করে উঠল। ফুল কোনো শর্তের কথা বলতে চাইছে? তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলবে না তো? শুভ ভীতু স্বরে প্রশ্ন করলো, কি কথা বলো না। এমন করে ভীতিকর পরিবেশ তৈরি করো না। ফুল একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীর গলায় বলল, তোমাকে এই শর্ত মানতেই হবে। সত্যের কথা শুনেই শুভর মুখ শুকিয়ে গিয়েছিল। এখন তো মানতেই হবে এমন শর্ত দিল ফুল। পূর্বের তুলনায় তার মনে আরো বেশি ভয় চেপে বসলো। ফুল কি শুভকে আর চায় না, নাকি সে দূরে সরে যেতে চায়? শুভর কণ্ঠ কাঁপতে লাগলো। ফুল, তুমি কি আমার থেকে দূরে চলে যেতে চাও? বলো। আমি জানি তুমি এমন কিছু বলবে না, তাই না? ফুল কিছুক্ষণ চুপ রইল, যেন শুভর ধৈর্য পরীক্ষা নিচ্ছে। এরপর একটু হাসলো। তুমি এত ভয় পাচ্ছ কেন? শুভ দ্রুত বলে উঠল, না মানে, বলো তো কি শর্ত? ফুল তার চোখের ভেতর তাকিয়ে ধীরে ধীরে বলল, আমি তৃতীয়বারের মতো তোমার বউ সাজতে চাই। তুমি নিয়ম মেনে আবার আমাকে বিয়ে করবে। শুভ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল, তারপর প্রফুল্ল চিত্তেই বলল, এটাই তোমার শর্ত? ফুল শান্ত ভঙ্গিতে মাথা নাড়ালো। শুভ যেন এক বিশাল বোঝা নামিয়ে ফেলল বুকের থেকে। একটা হাসি লেগে গেল তার ঠোঁটে। তুমি জানো কিভাবে মানুষকে পাগল বানাতে হয়? ফুল হেসে বলল, তাহলে রাজি তো? শুভ ঝটফট বলল, তোমাকে বিয়ে করতে আমি যে কোনো দিন রাজি। ফুল মাথা নিচু করেই হাসলো। শুভ আনন্দে আত্মহারা হয়ে ফুলের হাত জোড়া ধরলো, খুব আদুরে, খুব শক্ত করে। ফুল বুঝলো তার সুখের দিন পুনরায় ফিরে এসেছে। এবার ফুল কোনো ভুল করবে না, প্রিয়জন দূরে যেতে দেবেই না, আঁচলের সাথেই বেঁধেই রাখবে। ফুল শুভর কাছ থেকে ছাড়া পেল বেলা 11টায়। এতক্ষণ ফুলকে জড়িয়ে ধরেই বসেছিল। কখনো ফুলের কপালে শব্দ করে চুমু খাচ্ছিল, তো কখনো হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল। ফুল বিরক্ত হবে কি? শুভ সেটা সুযোগ দিলে তো। ফুল চলে যেতে নিলেই শুভর অভিমানী কণ্ঠে বলে উঠল, এতদিন পর আমাকে কাছে পেয়েও দূরে সরে যাচ্ছ। তুমি নিষ্ঠুর থেকেও নিষ্ঠুরতম হয়ে যাচ্ছ ফুল। ফুল হেসে শুভর নাকে কামড় বসায়। শুভ মিথ্যা রাগ করে ফুলকে ছেড়ে দেয়। নিচে নেমে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ফুল অবাক হয়ে যায়। বাইরে নাসিমা এমনিতেই বসেছিল, তার উদ্বিগ্ন দৃষ্টি গেটের দিকে। কারো অপেক্ষা করছে মেয়েটা। ফুল মাথায় ঘমালোই না, উঁচু আওয়াজে ডাকলো মেয়েটাকে। নাসিমা ফুলকে দেখে একগাল হেসে এগিয়ে আসলো। ফুল কিছুটা ইতস্ত হলো। নাসিমা এসেই প্রথমে জিজ্ঞেস করলো, ছোট ভাইয়ার জ্বর কি কমছে? ফুল ভীষণ লজ্জা পেল। লাজুক ভাবটা স্পষ্ট হলো তার গাল দুটোর জন্য। নাসিমা গাল টিপেই বলল, এত বছর পর বউকে কাছে পেলে যে কোনো পুরুষের জ্বর উধাও হয়ে যাবে। ফুল নিজেকে সামলে নিল, মাথা ঘুরানোর জন্য বলল, মার ভাবি কোথায় গেছে? নাসিমা উত্তর দিল, আমাদের বাইরে বসিয়ে রেখে তারা গরুর খামারে গেছে। এই দিন দুপুরে কেউ খামারে যায় বলো তো আপা? ফুল উত্তর দিল না। আলগোছে মাথার চুল খোপা করে রান্নাঘরের দিকেই ছুটল। পিছন থেকে নাসিমা বলে উঠল, রান্না করা শেষ হয়ে গেছে ফুল আপা। ফুল অবাক হলো। রান্নাঘরের পাতিলের ঢাকনা সরিয়ে সত্যতা নিশ্চিত করেই নিল। ফুল তবু চুলা ধরালো, ডিম ভাজি করলো। গরম ভাতের উপর সামান্য ঘি ঢেলেই দিল। ডিম ভাজি ভাতের উপর দিয়ে উপরেই চলে গেল। শুভ ততক্ষণে গোসল ছেড়েই বের হয়েছে। উন্মুক্ত বক্ষস্থল খালি করে বের হয়ে এসেছে। ফুল ঘরে প্রবেশ করে শুভকে এই অবস্থায় দেখেই অপ্রস্তুত হয়ে যায়। নজর এদিকে সেদিকে ঘুরিয়ে খাবার প্লেট টেবিলের উপর রেখে বের হতে নিলে শুভ বাধা দিয়ে বলে ওঠে, কোথায় যাচ্ছ? খাইয়ে না দিলে আজ সারাদিনও না খেয়ে থাকবো বলে দিলাম। ফুল পড়ল মহা বিপদে। যে লজ্জা থেকে বাঁচার জন্য পালাতে চেয়েছিল, সেই লজ্জায় পড়তে হলো। শুভ আয়নার সামনেই দাঁড়ালো। মাথার চুল উল্টে পাল্টে ছেড়ে আয়নার প্রতিবিম্বে ফুলের লজ্জারাঙ্গা মুখখানা দেখলো। শুভর ইচ্ছে করলো ফুলকে আরেকটু লজ্জায় ফেলতে। ফুল ভাত মাখাচ্ছিল। শুভর দুষ্টু চোখগুলো দেখেই মতলব বুঝতেই পারলো। শুভ কাছে আসতেই মাখানো হাত এগিয়ে দিয়ে বলল, খবরদার, আর কোনো দুষ্টুমি করবে না, না হলে আমি খুব রাগ করব। শুভ মাথা চুলকে টি শার্ট পরেই বিছানায় বসলো।
কি যেন মনে করে ল্যাপটপ খুললো। প্রয়োজনীয় কিছু ইমেল দেখতে দেখতে ফুলের হাতে ভাত খেয়ে নিল। খাওয়ার পর ফুল চলে আসতে নিলেই শুভ ফুলের ওড়না টেনে ধরে বলল, নতুন করে অভ্যাস তৈরি করে নাও ফুল বউ। পাগল তার পাগলামি শুরু করে দিয়েছে, এত সহজে ছাড়া পাবে না। ফুলের ওড়না দিয়েই ঠোঁট মুছে নিল। ফুল লাজুক হেসে চলে আসলো। কিছুক্ষণ পর 2 কাপ চা নিয়ে শুভর ঘরে ঢুকলো। শুভ এতে ভীষণ খুশিই হলো। ল্যাপটপ বন্ধ করে ফুলের হাত ধরে বারান্দায় আসলো। শুভ আর ফুল বারান্দায় দাঁড়িয়ে। দুপুরে কড়া রোদ এসে বারান্দার গ্রিল পেরিয়ে দুজনের মুখেই পড়ছে। হাতে গরম চায়ের কাপ। চুমুক দিতে দিতেই দুজনেই নীরব। হঠাৎ শুভ একটু বাঁকা হাসি দিয়েই বলে উঠল, জানো ফুল, তোমার বানানো চা আর তোমার মধ্যে একটা দারুণ মিল আছে। ফুল চোখ কপালে তুলেই বলল, মিল? কিরকম মিল? আবার কি দুষ্টুমি করছো? শুভ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দুটোই একেবারে মিষ্টি, তবে কখনো কখনো একটু তেতো লাগে। ফুল লজ্জায় মুখ লটকিয়ে চায়। শুভটা আগের মতোই ঠোঁট কাটা স্বভাবে রয়ে গেছে। ফুল লাজুক মুখে বলল, তেতো? কি বলতে চাইছো তুমি? শুভ হাসি চেপে উত্তর দিল, তোমার ওই ছোট ছোট রাগগুলো না ঠিক এই চায়ের মশলার মতো, একটু হলেও চায়ের স্বাদ বাড়ায়। আর তেতো বলতে তোমার অভিমানগুলো, যেগুলো ছাড়া তুমি অসম্পূর্ণ। ফুল কাপ হাতে শুভকে হালকা ধাক্কা দিয়ে বলল, তোমার কথা শুনলে মনে হয় চা খাওয়া বন্ধ করে দিই। শুভ জোরে হেসে বলল, না না, এমন অন্যায় করবে না। এই চা আর তুমি দুটোই আমার জীবনের আসল রং। তোমার চায়ের কাপটা না হলে আর জীবনটা তোমার মতো না হলে আমার দিন তো ফিকে হয়ে যাবে। ফুল লাজুক হাসে। চায়ের কাপে শেষ চুমুক বসানোর আগেই বলে উঠল, তোমার দুষ্টুমির কোনো শেষ নেই। শুভ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উত্তর দিল, শেষ নেই বলেই তো তোমাকে চিরকাল ভালোবাসি। তোমার দুষ্টু মিষ্টি সব কিছুই যে আমার প্রিয়। ফুলের মুখে লাজুক হাসি। রোদ গড়িয়ে গিয়ে বিকাল নামে, কিন্তু তাদের বারান্দায় সেই মুহূর্ত যেন প্রেমের আরেকটা অধ্যায় হয়েই থাকে। চা খাওয়ার পর শুভর মনে হলে ফুলকে এই বিশেষ দিনে চিঠি লিখতে। ফুল চলে যাওয়ার পর শুভ চিঠি লিখল, প্রিয় নিষ্ঠুর ফুল, তোমার নিষ্ঠুরতায় বড্ড ক্লান্ত শুভ আজ কলম হাতে নিয়েছে। জানি তুমি এই চিঠিটা পড়তে পড়তে হয়তো মুচকি হাসবে, কিংবা বলবে এই শুভ কি নাটক শুরু করলো আবার। কিন্তু নাটক নয় ফুল, এটা আমার সত্যি সত্যি অভিমান। তুমি কি জানো, তুমি যখন কথা বলো আমি ঠিক কিভাবে তোমার চোখের দিকেই তাকিয়ে থাকি, যেন তোমার প্রতিটা শব্দের ভেতরে আমার নাম লেখা থাকে। অথচ তুমি তুমি বলবে আমি নাকি তোমার কথা শুনি না। এ কেমন বিচার নিষ্ঠুর ফুল, লাজুক ফুল। শোনো, তোমার ওই চা বানানোর কৌশল আমি মোটেও পছন্দ করি না। এতটা মিষ্টি চা কি কেউ খায়? কিন্তু জানো, যখনই তোমার বানানো চা খাই মনে হয় জীবনটা একটু বেশি মিষ্টি হয়ে গেল। এখন ভাবছি এই অভিমানটাও কি তবে মিথ্যে? তুমি যখন রেগে যাও তখন তোমার কপালের ভাঁজ দেখে আমি বড্ড ভয় পাই। মনে হয় যদি এই নিষ্ঠুর ফুলটা হঠাৎ ঝরে যায়। কিন্তু তারপরও জানি আমার প্রতি তোমার রাগ যতই থাকুক, তোমার ভেতরের ভালোবাসা সেটা ঢাকতে পারে না। তোমাকে ভালোবাসি এই কথাটা বলতে বলতে আমি কখনো ক্লান্ত হইনি। অথচ তুমি যেন আজকাল একটু বেশি ব্যস্ত, তাই না? একটুখানি সময় আমাকেও দিও, নইলে ভাববো আমার ফুলটা সত্যিই নিষ্ঠুর হয়ে যাচ্ছে। ইতি তোমার শুভ। পুনশ্চ তোমার হাসিটা একটু কম নিষ্ঠুর হতে পারে, ভাবনা করে দেখো। কে জানে, হয়তো তখন আমি আরো বেশি অভিমান করব। শুভ। সন্ধ্যায় ফুল সাগরিকার মুখোমুখি হলো। সাগরিকার সামনে অপরাধীর মতো ফুল দাঁড়িয়েই রইল। সাগরিকা খুব কষ্ট হাসি আটকে রেখেছে। ফুলকে জিজ্ঞাসাবাদ করাটা মূলত মজার ছলে করেছে, অথচ বোকা ফুল ভয়ে লজ্জায় মিটিয়ে যাচ্ছে। সাগরিকা গম্ভীর মুখে বলতে লাগলো, এই তোর রাগ? স্বামীর আদর পেয়ে গলে গেছিস? খুব তো বলতি আমাকে সময় দাও, আমাকে সময় দাও। 4 দিনেই তোর সময় শেষ। ফুল লজ্জায় মাথা নত করেই বলল, রাগ তো করেই ছিলাম। তোমার দেবর রাগ ধরে রাখতে দিলে তো আমাকে জাপটে ধরে।
ফুল চুপ হলেও সাগরিকা চুপ হলো না। সে ফুলের কথার বিপরীতে বলল, কি বললি? কি বললি? জাপটে ধরে? তারপর কি? ফুল ভাবির মুখের দিকে তাকালো। সাগরিকা এবার হাসি আটকাতে পারলই না, হু হা করে হেসেই ফেললো। ফুলও সাথে হাসলো। সাগরিকার পাশে বসে মিনমিন ছুড়েই বলল, তোমার দেবর এক নম্বরের নাটকবাজ, নাটক করে আমার মনকে গলিয়ে ফেলেছে। সাগরিকা হেসেই উত্তর দিল, তোরা সবসময় এক হয়ে থাকবি, এটাই আমাদের চাওয়া। আর ভুল করিস না ফুল, একটু ভুল 4 বছরের অভিমান, দুজন মানুষের জীবন থেমে গিয়েছিল। আর করিস না বোন। ফুল সাগরিকাকে জড়িয়ে ধরলো। বুঝলো এমন সুযোগ আর কখনো আসতেই দেবে না সে। আমার অধিকার আমাকে ফেরত দাও ভাবি। বাড়িতে প্রবেশ করেই দুই চাকে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে বলল শুভ। সাগরিকাকে ফুল ছেড়ে সোজা হয়ে বসলো। শুভ পিয়ালকে নিয়ে বাইরে বের হয়েছিল। পিয়ালকে নিচে নামাতেই মাম্মা বলে সাগরিকার কাছে চলে গেল। সাগরিকা ছেলেকে কোলে বসিয়ে বলল, এত বছর পর আবার কিসের অধিকার চাইতে হাজির হলি? শুভ ফুলের পাশে ধপ করে বসে ফুলের হাতের মুঠোয় হাত রেখে বলল, এই যে এই অধিকার, আমার ফুলকে জড়িয়ে ধরার অধিকার। আমি ছাড়া ফুলকে অন্য কেউ জড়িয়ে ধরতে পারবে না। সাগরিকা মুখ বাঁকালো। আদিল উপরেই ছিল। নিজের শোরগোল শুনেই নেমে আসলো। আদিলকে দেখিয়ে ফুল উঠে যেতেই নিচ্ছিল, শুভ উঠতেই দিল না। সে সকলের আড়ালেই ফুলের হাতে এক খণ্ড কাগজ গুজে দিয়ে ফিসফিস করেই বলল, তোমার পত্র এসেছে ফুলবউ। পত্রদাতা অধীর আগ্রহে উত্তরের জন্য অপেক্ষা করছে। আদিলকে দেখে শুভ ফুলের পেছনে হাত রেখে শটান হয়ে বসলো। চোখের ইশারায় বুঝালো সে তার বইয়ের রাগ ভাঙাতেই সক্ষম হয়েছে। আদিলের হিংসাত্মক মনোভাব জাগ্রত হয়ে গেল। সে সাগরিকার কাছে এসে পিয়ালকে কোলে তুলে নিল। আব্বু আব্বু বলে উলু উলু করে সাগরিকার গা ঘেঁষে বসে পড়লো। এক হাতে পিয়ালকে আদর আবার করার পাশাপাশি অন্য হাতে সাগরিকাকে আগলে ধরলো। বাঁকা চোখে শুভর দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝালো তারা হলো সুখী পরিবার। শুভ আগের মতো গাল ফুলালো। ফুলের কোমরে চিমটি কেটেই বলল, আমাদের খুব শীঘ্রই একটা ফুটবল ও একটা ক্রিকেট টিম বানাতে হবে। টিম মানে বোঝো তো? বাচ্চার কথা বলছি। আমি কোনোভাবেই ভাইয়ার থেকে পিছিয়ে যেতে চাই না, হোক সেটা বউ নিয়ে অথবা বাচ্চা নিয়ে। ফুলের চোখজোড়া বড় হয়ে আসলো। হাতের আঙ্গুলের সাহায্যে গুনতে থাকলো ফুটবল ও ক্রিকেট টিম মিলিয়ে মোট কতজন হয়। সন্ধ্যার লগন যেন প্রকৃতির এক জাদুকারী মুহূর্ত। দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে। সূর্য অস্ত যেতে যেতে আকাশে ছড়িয়ে দেয় কমলা, লাল এবং গোলাপি রঙের বিস্তার। পাখিরা আপন নীড়ে ফেরার তাড়া দিয়ে ঘরে ফেরে। গাছের পাতাগুলো হালকা বাতাসে মৃদু দুলতে থাকে। দূর থেকে ভেসে আসে কোনো মসজিদের আজানের ধ্বনি। পথের ধারে জ্বলে ওঠে ল্যাম্পপোস্টের আলো। এই সময়টা যেন আমাদের মনে করিয়ে দেয় দিন শেষ হলেও জীবনের প্রতিটি সন্ধ্যার সময় নতুন করে আলো জ্বালানোর সুযোগ থাকে। সন্ধ্যা লগন শুধু প্রকৃতির নয়, আমাদের মনেরও এক প্রশান্তির সময়। ফুলের মনেও প্রশান্তির ছায়াই বোঝে। শুভকে পাওয়ার প্রশান্তি। অপেক্ষার ফল যে মিষ্টি হয় তাই জলজান্তর প্রমাণ শুভ ও ফুলের সম্পর্ক। ফুল বারান্দায় দাঁড়িয়ে সংগঠনের কাজে কথা বলছে। গত মাসেই দুজন বিশ্বস্ত কর্মী নিয়োগ দিয়েছে, যাদের একজনের নাম টিনা ইসলাম, অপরজনের নাম আফজাল হক নীরব। সংগঠনের ম্যানেজার পদে আছে নীরব, আর ভিতরের কাছে ত্রিনা। ফুল ত্রিনার সাথেই কথা বলছে। নিজের অনুভূতি মনের গহীনে লুকিয়ে কাজ করে যাচ্ছে সে। ফুলের কথার মাঝে এক জোড়া হাত তার কোমর চেপে ধরলো। কিছুক্ষণের জন্য ফুলের কথোপকথন বন্ধ হয়ে গেলেও নিজেকে সামনে নিয়ে কথা চালিয়ে গেল। হাত জোড়ার মালিক এবার ফুলের অপর কানে ফু দিল। ফুল কেঁপে উঠল, শরীর অসাড় হয়ে আসলো। পিঠ হেলিয়ে দিল মানুষটার উপর। ফুলকে আগলে ধরে দাঁড়িয়ে আছে মানুষটি। কথা শেষ করে ফুল পিঠের কাছ থেকে হাত জোড়ায় চড়িয়ে নিয়ে হাতে রাখলো। নরম সুরে শুধালো, কিছু বলবে? শুভ গুনগুন করে গানের লাইন গাইল, চাঁদের সাথে আমি দিব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরেই রয়ে যেতে, তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা।
ফুল হাসলো। শুভর হাতে চিমটি কেটেই বলল, আমি জানতাম ডাক্তাররা সবসময় সিরিয়াস মুডে থাকে, কিন্তু আমার ডাক্তার বোর সবসময় রোমান্টিক মুডে থাকে। কারণ কি? শুভ ফুলকে ছেড়ে দিল। ফুলকে নিজের দিকে ঘুরিয়ে বলল, ঘরে সুন্দরী বউ থাকলে আমার মতো ডাক্তাররা সব সময় হৃদয়ে ডাক্তার হতে চাইবে। ফুল বউ, আমি আমার ফুল বউয়ের হৃদয়ে ডাক্তার, তাই এত রোমান্টিক। ফুল গিলগিল করেই হাসতে লাগলো। তার হাসির ছন্দে সারা বাড়ি মুখরিতও হয়ে যাচ্ছে। শুভ মোহিত দৃষ্টিতে তার ফুল বউকেই দেখছে। বিগত বছরগুলোতে একদিনও ফুল এভাবেই হাসিয়েনি। শুভ জানে ফুল এতগুলো বছর ভালো থাকেনি। হঠাৎই শুভ ফুলকে জড়িয়ে ধরলো। ফুল এর জন্য মোটেও প্রস্তুতি ছিল না। শুভর নিঃশ্বাস ফুলের ঘাড়ে পড়ছে। ফুলও শুভকে আবেশে জড়িয়ে ধরেছে। শুভ ফুলের ঘাড়ে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিও ফুল। শুভ ফুলের বুকে চুমু খেলো। বুঝলো সে তার ডাক্তার বরকে সে কবে ক্ষমা করেই দিয়েছে। শুভ ফুলের জন্য শাড়ি নিয়ে এসেছে। ফুলকে নিয়ে নিজের ঘরে এসে বসলো। বলল, সন্ধ্যায় তৈরি হয়ে থেকো, আমরা বের হব। ফুল অমত করলই না। হোক না কিছু শুভর ইচ্ছেতে। সন্ধ্যার আবহ শুরু হয় এক নরম আলোয়, যেখানে শুভ ফুলকে নিয়ে বের হওয়ার পরিকল্পনায় মগ্ন। ফুল সেজেছে তার প্রিয় সাদা চন্দ্রমল্লিকা ফুলের রঙের শাড়িতে। শুভ পরেছে একটা নীল পাঞ্জাবি, যাতে তার ব্যক্তিত্ব যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। সাগরিকার কাছ থেকে বিদায় নিয়ে শুভ গাড়িতে উঠে বসলো। ফুল তখনও বাইরে দাঁড়িয়ে শাড়ির আঁচল গুজিয়ে নিচ্ছে। শুভ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এমন দৃশ্য দেখার জন্য হয়তো ফুলের কাছে এসেছে সে। শুভ গাড়ির জানলার বাইরে তাকিয়ে মাতাল ছুঁড়েই বলল, আজকের সন্ধ্যাটা তোমার জন্য একটু বিশেষ ফুল বউ। ফুল কিছুটা অবাক হয়েই হাসে। গাড়িতে ঢুকে সিট বেল্ট লাগিয়ে বলে, বিশেষ কেন? কি করছো শুভ? শুভ এক গাল হেসে ফুলের গালে ঠোঁট ছুঁয়ে বলল, একটু ধৈর্য ধরো ফুল বউ, সব বলবো। শুভ রহস্যময় হাসি দিয়ে গাড়ি চালু করে। প্রতিমধ্যে ফুলের জন্য গোলাপ ফুলের তোড়া নিয়ে নেয়। ফুলের আড়ালে তা গাড়ির পিছনের সিটেই ফেলে রাখে। ফুল অবশ্য দেখেছে ফুলগুলো, কিন্তু প্রতিক্রিয়া করেনি। কি দরকার তার ডাক্তার বরের আনন্দ নষ্ট করার। গাড়ি থামলো বড় নদীর পাড়ে। নদীর পাড়ে পৌঁছানোর পর ফুল বুঝতে পারে এই সন্ধ্যা শুধু তাদের দুজনে নয়, তারা দুজন আছে আরো দুজন, যাদের জন্য ফুলের সন্ধ্যা আরো রঙিন হয়ে উঠবে। অদূরেই তাদের জন্য অপেক্ষা করছে তার প্রিয় বন্ধু নাফিস এবং তার হবু স্ত্রী আরিফা। ফুল গাড়ির কাঁচ দিয়ে দেখতে পেল দুজনের হাসি মাখা মুখ, একে অপরের হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। ফুলদের জন্যই অপেক্ষা করছে। ফুল মন ভরে দোয়া করে দুই বন্ধুর জন্য। আরিফার দিকে তাকিয়ে দেখতে পেল মেয়েটার মুখের ভুবন ফুলানো হাসি। নাফিস পাশে থাকলেই মেয়েটা এইভাবেই হাসে। ফুলেরও খুশি খুশি লাগে। গাড়ি থেকে নামতেই আরিফা দৌড়ে আসলো। সেও শাড়ি পরেছে। দৌড়ানোর ফলে হড়কে যাবে নাকি স্বাভাবিক থাকবে তা ভাবেই না মেয়েটা। এগিয়ে এসে ফুলকে জড়িয়ে ধরলো। ফুলও প্রিয় বান্ধবীকে জড়িয়ে ধরলো। আরিফাকে ছেড়ে দুজনেই উদ্দেশ্যে বলল, তোরা আমাকে চমকে দিলি। কার বুদ্ধিতে এসব আয়োজন করলি? ফুল কণ্ঠে অবাক স্বর। নাফিস হেসে উত্তর দিল, শুভই তো প্ল্যানটা করেছে। শুনে আমরাও ভেবেছিলাম তোর সঙ্গে এমন চমৎকার একটি সন্ধ্যা কাটালে মন্দ হবে না। শুভ গলা খাকারি দিয়ে মনোযোগ নেওয়ার চেষ্টা করলো। নাফিস ফুলকে জড়িয়ে ধরেই বলল, শালা আবার বউকে ছেড়ে আমাদেরকেও দেখ। শুভ নাফিস ছেড়ে উত্তর দিল, মাত্রই বউয়ের রাগ ভাঙালাম, আগামীকাল 1 বছর ঘর ছেড়ে বের হব না। আগামী সপ্তাহে আমার বিয়ে। আগামী 1 সপ্তাহ যদি তোকে বউয়ের কাছ থেকে দূরে না সরিয়েছি, তাহলে আমিও নাফিস না। শুভ নাফিসের কাঁধে হাত রেখে বলল, হিংসা হচ্ছে ব্রো। নাফিস শুভর পিঠ চাপড়ে বলল, হিংসে পেট পিট ফুলে যাচ্ছে, খুলে দেখাবো? দুই বন্ধুর দুষ্টু কথা শুনে ফুল লজ্জায় পেল। আরিফা ষাঁড়ের মতো হাসতে লাগলো। ফুল প্রসঙ্গ পাল্টানোর জন্যই বলল, আমার খুব ইচ্ছে ছিল খোলা আকাশের নিচে রাত কাটানোর। শুভ মুচকি হেসেই বলল, মনে করো ফুল বউ, আজ তোমার এই আশা পূরণ হতে যাচ্ছে। ফুল হাসলো আর চোখ জোড়া বিস্তৃত আকাশ জুড়ে ঘুরতে লাগলো। আড্ডা জমে ওঠে। হাসি গল্প আর পুরনো দিনের স্মৃতিচারণে সময় কেটে যাচ্ছে। ফুলের মুখে প্রশান্তির ছাপ, চোখে আনন্দের ঝিলিক। শুভ নীরবে ফুলের দিকে তাকিয়ে থাকে। সে জানে এই মুহূর্তগুলোই জীবনের আসল সৌন্দর্য। সৌন্দর্যটার শুরুতেই ছিল এক ধরনের প্রশান্তি।
শুভ ফুলকে নিয়ে যখন নদীর ধারে পৌঁছায়, আকাশে তখনও শেষ বিকেলের মায়াবী আলো ছড়িয়েই ছিল। নদীর ঢেউয়ে মৃদু ছন্দ আর পাখির ডাক যেন তাদের আগমনকে স্বাগতম জানাচ্ছিল। শুভ মাদুর নিয়ে এসেছিল। নদীর পাশে সবুজ ঘাসের ওপর সেটা বিছিয়ে দুজন বসে থাকলো। নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ফুলের হাসি দেখি যাচ্ছে শুভ। দূরে একটু ফাঁকা জায়গায় দেখা যাচ্ছে নাফিস ও তার হবু স্ত্রী আরিফাকে। তাদের চোখে মুখে ছিল স্বাভাবিক উচ্ছ্বাস। শুভ ফুলের জন্য নিয়ে এসেছিল গোলাপের তোড়া। গাড়ি থেকে এক ঝাঁক লাল গোলাপ হাতে তুলে নিয়ে সে বলল, আমার সুখ ফুলের জন্য আরেকটি ফুল। ফুলের চোখে অল্প বিস্ময় আর মুখে সেই চিরচেনা হাসি। সে জানতো ফুলগুলো তার জন্যই নেয়া। ফুল গোলাপের ঘ্রাণ শুকে বলল, কিন্তু আমার তো শিউলি ফুল পছন্দের। শুভর মুখে লাজুক কিন্তু আত্মবিশ্বাসী এক অভিব্যক্তি। ঠোঁটে চিরচেনা হাসি এনে বলল, আজ না হয় আমার পছন্দে নিজেকে রাঙিয়ে নাও। ফুল হাসলো। ফুলের তোড়া নিয়ে মাদুরে শুয়ে পড়ল। শুভ আশেপাশে থাকলে এত প্রশান্তি লাগে কেন? জীবনটা রঙিন লাগে, সবকিছুই নতুন লাগে। অথচ ফুলের মধ্যে কত পরিবর্তন এসেছে। শরীরের গঠন পরিবর্তন হয়েছে, মন মানসিকতায় পরিবর্তন এসেছে। ফুলের মাঝে মাঝে মনে হয় শুভ যেই ফুলকে পাগলের মতো ভালোবাসতো সে তো ছিল কিশোরী মেয়ে। বর্তমানে শুভর সামনে থাকা ফুল তো পরিপূর্ণ নারী। শুভ কি এই ফুলকেও আগের মতো ভালোবাসবে? ফুল শুনেছিল শহরের মেয়েটা অনেক আধুনিক। আধুনিকতার ছোঁয়া কি শুভর গায়ে লাগেনি? শহরের কোনো মেয়েকে কি মনে ধরেনি? ফুল নিজের বোকা ভাবনায় হাসে, মনকে বোঝায় তার শুভও এমন না। বাবু বর এখন ডাক্তার বর হলেও সব সময় ফুলকেই ভালোবাসবে। শুভ ফুলের সাথে নাফিস আর আরিফা গিয়ে বসলো মাদুরে। শুভ নিজের হাতে রান্না করা খাবার গাড়ির ডিকি খুলে বের করতে করতে বলল, নাফিস, ধরো এগুলো। নাফিস এগিয়ে এসে শুভকে সাহায্য করলো। একে একে কয়েকটি বক্স বের করলো শুভ। কয়েক মিনিটে খালি মাদুরের উপর হরেক রকম খাবারে সজ্জিতও হয়ে গেল। তাছাড়া স্ন্যাক্সের মধ্যে চিপস, চকলেট, বিস্কিটও এনেছে শুভ। নাফিস সব কিছু এনে মাদুরেই বসালো। সর্বশেষে শুভ বড় একটি কেক নিয়ে মাদুরেই বসলো। আলো জ্বালানোর জন্য মোমবাতি জ্বালালো। খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। এক মুহূর্তই সবার মুখে আলাদা একটা উচ্ছ্বাস এনে দিল। ফুল নিজেই খাবারের বক্স খুলে খাবার খেয়ে নিল। ফুল অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি নিজে রাঁধলে? শুভ হেসেই মাথা নাড়ায়। কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে ফুলের সামনে আনলো। মুচকি হেসেই বলতে শুরু করলো, অতীতের দুঃখ ভুলে বর্তমানকে আঁকড়ে ধরে তোমার সাথে বাঁচতে চাই ফুল। দুঃখ সুখ মিলিয়েই তো জীবন। ছোট্ট এই জীবনে একটাই প্রত্যাশা, আমার সুখ ফুলের জীবনে সুখের আলো জ্বালিয়ে দিব। অনুমতি দিবে? ফুলের চোখ টলমল করছে, মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করে। এদিকে আরিফা হাত তালিয়ে দিয়েই যাচ্ছে। প্রিয় বান্ধবীর দুঃখের সময়ের সাক্ষী সে। সুখের সময়টাই এসে প্রাণ বন্ধ হয়ে উঠেছে তার মন। ফুল দেখলো কেকের ওপর লেখা ভালোবাসার অনন্ত যাত্রা। ফুল অবাক হলো। শুভ হেসে জানালো, আমাদের নতুন পথ চলার শুভেচ্ছা জানাই ফুল বউ। শুভ ও ফুল দুজন মিলেই কেক কাটলো। নাফিস খুশি হলো। মনের কোণে সেই আগের মতো খারাপ লাগা কাজ করে না। তার জীবনে ফুল ছিল না, বরং আরিফাই ছিল। আরিফাকে ফুলের ব্যাপারে জানায়নি নাফিস। দরকার কি? নাফিস আরিফার সাথে সুখেই আছে। খাওয়া দাওয়া শুরু হতেই দুষ্টু মিষ্টি কথোপকথনে ডুবে গেল চারজন। নাফিস আর আরিফা তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে গল্প করতে থাকলো। মাঝে মধ্যে শুভ আর ফুলকে নিয়ে ঠাট্টা করতে ভুলেই না। ফুল কখনো মুচকি হাসে, কখনো বা লাজুকভাবে মাথা নিচু করে। শুভর দিক থেকে মাঝে মধ্যে দারুণ কৌতুক বের হয়, যা শুনে সবাই হেসে গড়িয়ে পড়ে। বিয়ের আগে রাতে একসাথেই থাকা দৃষ্টিকটু। নাফিস শুভ ও ফুলের কাছ থেকে বিদায় নিয়ে আরিফাকে নিয়ে চলে গেল। নাফিসরা চলে যেতেই নদীর ধারে এই সময়টা যেন একটু থমকেই গেল। রাত যতই গভীর হচ্ছে ততই চারপাশে নীরবতা তাদের কথার সুরে মিশে যাচ্ছে। জ্যোৎস্নার আলোয় নদীর ঢেউগুলো চকচক করছে, আর শুভর চোখে দেখা মিলে এক ধরনের অদ্ভুত তৃপ্তি। ফুলও তার হাসি দিয়েই রাতটাকে আরো উজ্জ্বল করে তুলল। নদীর ধারের সেই রাতটুকু হয়তো সবার মনেই একটা মিষ্টি স্মৃতি হয়ে রয়ে যাবে। দুজন খোলা আকাশের নিচে মাদুরের উপর শুয়ে আছে।
পাশাপাশি একদম কাছাকাছি। ফুল শুভর হাতের উপর শুয়ে আছে। শুভর দিকে ফিরে চাঁদের আলোয় শুভকে মন ভরিয়ে দেখছে ফুল। শুভ চোখ বন্ধ করে রেখেছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। ফুল এই সুযোগে তার ডাক্তার বরকে দেখিয়ে যাচ্ছে। ডাক্তার, পেশার ব্যাপারটা স্মরণে আসতেই ফুলের সারিকার বলা কথা মনে পড়ল। সাগরিকা বলেছিল শুভ নাকি 1 মাসের জন্য এসেছে। ফুলের মস্তিষ্কে এই বিষয়টা গেঁথে যাওয়ার পর থেকে শুভকে জিজ্ঞেস করার সুযোগই হয়নি। ফুল ভাবলো এখনই জিজ্ঞেস করে নেবে। ভাবনা অনুযায়ী ফুল মাথা তুলল, শুভর মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, তুমি আর কতদিন আমার কাছে থাকবে? বুঝে থাকা চোখ জোড়া হঠাৎ খুলে গেল। শুধু খুলেই যায়নি, বরং বড় হয়ে গেল। মাথা তুলেই ফুলের দিকে তাকিয়ে বলল, আমি কোথায় যাব? ফুল অভিমানী কণ্ঠে উত্তর দিল, তুমি 1 মাসের জন্য এসেছো, ভাবি আমাকে বলেছে। শুভ মাথা মাধুরে রাখলো, তার দৃষ্টি দূরের আকাশে। ফুল বুঝলো সাগরিকা সত্যিই বলেছে। ফুলের মন খারাপ হয়ে গেল। সে মাথা পুনরায় শুভর বুকে রাখলো। শুভর একটি হাত তখন ফুলের ঘন চুলে প্রবেশ করে। শুভ বলল, আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না ফুল। আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে। ফুলের মনে প্রাণে দোলা খেল। আনন্দে আত্মরা হয়ে শুভর বুকে নাক খসল। শুভ শরীর কেঁপে উঠল। ফুলের চুলে রাখা হাতটার কাজ থেমে গেল। মনে নিষিদ্ধ ইচ্ছে জাগ্রত হলো। শুভ এই ইচ্ছেকে প্রশ্রয় দিতেই চায়। ফুলকে নিজের করে পেতে চায় একান্তে, অতিমাত্রায়। রাতের শেষ ভাগ, অদূরে মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুভ দেখলেও ফুল ঘুমায়নি, তার মতো ও রাতটা উপভোগ করছে। শুভ ফুলের চুলে পিলি কেটেই বলে, ফুল, আজকের রাতটা তোমার জন্যই এত মধুর হয়েছে। তোমার অনুভূতি কেমন? ফুল মৃদু হেসে উত্তর দিল, আমার অনুভূতি আকাশ পরিমাণ। আমার জীবনের আসল বিশেষ কিছু তুমি। তুমি থাকলে চাঁদনী রাত আরও মধুর হয়ে ওঠে। চাঁদনি রাত আরো গভীর হয়, আর ভালোবাসার আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে। অনেকদিন পর ফুল মন ভরিয়ে নিঃশ্বাস নিতেই ছাদে আসলো। ফুলের শাশুড়িও সেই সময় ছাদেই ছিল। ছাদে বেড়ে ওঠা গাছগুলো পানি দিচ্ছিল। ফুলকে প্রথম খেয়ালই করেনি। ফুল শাশুড়িকে দেখতে পেয়ে পেছন থেকে ভয় দেখালো। সুইটি খানম ভয় পেলেও বেশ। হাতের খন্তা উঁচিয়ে তীরে আসলো। ফুল দৌড়ে দূরে সরে গিয়ে খিলখিল করে হেসে উঠল। ফুলের শাশুড়ি সেই হাসি দেখেই গলেই গেল। খন্তা নামিয়ে কাজে মনোযোগ দিল। ফুল দোলনায় গিয়েই বসলো। অনেকদিন শাশুড়ির সাথে সুখ দুঃখের গল্প করাই হয় না। ফুল ভাবলো শাশুড়ির মন ভালো করার জন্য কিছু করা দরকার। সেই দোলনায় দুলে শাশুড়িকে প্রশ্ন করলো, কেমন আছো মা? ফুলের শাশুড়ি অবাক হলেন। হওয়ারই কথা, সারাদিন ছেলেমেয়েদের সামনেই থাকেন। ছেলেমেয়েদের সুখ দেখে তিনিও সুখীই থাকেন। ফুল দেখলো তার শাশুড়ির অন্যরকম চোখে তার দিকে তাকালো। ফুল হেসে বলল, বলো না মা। ফুলের শাশুড়ি উত্তর দিলেন, তোদের সুখে থাকতে দেখলেই আমি ভালো থাকি। ফুল আবারও হাসলো। দোলনা থেকে উঠে শাশুড়ির সাথে অনেক গল্প করলো ও গাছগুলো পরিচর্যা করলো। নিচে নামতেই ফুল দেখলো সাগরিকা সকলের নাস্তা তৈরি করে রেখেছে। ফুল গুনগুন করে গান গিয়ে সাগরিকার কাছেই আসলো। সাগরিকা তখন টিভি সাজাচ্ছিল। ফুল পিছন থেকে জড়িয়ে ধরে শাশুড়িকে করা প্রশ্নটাই করলো। কেমন আছো ভাবি? সাগরিকা ফুলের হাত ধরে হেলে তুলে উত্তর দিল, গত 4 বছর একটু একটু খারাপ ছিলাম, এখন খুব ভালো আছি। ফুল দুষ্টু স্বরে আওড়ালো, ভাইয়ার কাছে থেকেও খারাপ ছিলে কেন? আদর কি এত বছর কম করেছিল? সাগরিকা ফুলকে ছেড়ে পিঠে 2টা ঘা বসিয়ে দিয়ে বলল, বড় হয়েছিস না তো, বাদর হয়েছিস। কি নির্লজ্জ কথা। ফুল খিলখিল করেই হাসতে শুরু করলো। আদির আসলেই ফুল একই প্রশ্ন করলো। কেমন আছো ভাইয়া? আদির অবাক হলো, পরমুহূর্তে যথাযথ উত্তর দিল। ফুলের ভীষণ ভালো লাগলো। পরিবারের মাঝে আনন্দ খুঁজে পাওয়া যায়, সম্মান ভালোবাসা পাওয়া যায়। ফুল সম্মানের সাথে অসীম ভালোবাসা পাচ্ছে। ফুলের সংগঠন শুরু করার পর থেকে বিভিন্ন স্থান থেকে দুঃখী ও অসহায় মেয়েরা ফুলের কাছে এসেছে। ফুল তাদের জন্য সংগঠনের দুয়ার খুলেই দিয়েছে। আজ সংগঠন শুরু করার 5 মাস পূর্ণ হয়েছে। ফুল যখন একা হাতে শুরু করে তখন পকেট শূন্য ছিল। শাশুড়ি খরচ বাবদ নিজের ঘাড়ে তুলে নিয়েছিল, আর সাগরিকা সাহস জুগিয়েছিল। দূরে থেকেও জায়গা দিয়ে আদিলের অনেক দিন ঝামেলা পোহাতেই হয়েছিল। সবার পরিশ্রমের ফল আজ এই সংগঠন। সেলাই মেশিন কিনেছিল 5টা। অসহায় মেয়েদের সেলাই, কাঁথা সেলাই, ব্লক প্রিন্টিং এবং গয়না তৈরির মতো হাতের কাজ শেখানোর পাশাপাশি বেকারি
পণ্য, আচার এবং ফাস্ট ফুড তৈরির প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছে ফুল। কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিংয়ের মতো আইটি স্কিল শেখানোর জন্য আদির শহর থেকে শিক্ষকের ব্যবস্থা করেছে। ফুলেরও কম্পিউটার শেখা প্রয়োজন, এই সুযোগে সেও শিখে নেবে। বিউটি পার্লার ও শিশু যত্নের কাজেও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে ফুলের। এগুলো আস্তে আস্তেই করবে। প্রায় 3 দিন পর ফুল সংগঠনে এসেছে। আজ 5 মাস পূর্তি উপলক্ষে ফুল সংগঠনের নাম নির্ধারণ করবে। অফিসিয়ালি কাজ চলছে। জেলা প্রশাসন থেকে অনুমতি না পেয়ে নিজের মতো সংগঠন পরিচালনা করা অন্যায়। আদিল দেশে আসার পর থেকে এই কাজের জন্য দৌড়াদৌড়িই করছে। শুভ সময় পেলে ল্যাপটপ নিয়ে বসে, কখনো কাগজে লেখালেখি করে মাঝ মধ্যে রাত জেগে বই পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে ভোলে না, এটা হলো ফুলকে ভালোবাসা। গত রাত শুভর জীবনের প্রিয় রাতগুলোর মধ্যে একটি রাত ছিল। অবশ্য ফুলের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত শুভর কাছে প্রিয়। শুভ এখনও ঘুমোচ্ছে। শুভকে ঘুমন্ত অবস্থায় দেখেই ফুল সংগঠনে এসেছে। অবশ্য আসার আগে সুন্দর একখানা চিঠি লিখে এসেছে। ফুল জানে চিঠি পড়ে উড়ে শুভ চলে আসবে। ফুল কেবিনে বসে মুচকি হাসছিল। তার সামনে 2 চেয়ারে নীরব ও তৃণা বসে আছে। দুজন ফুলকে মুচকি হাসতে দেখে। দুজনেই জানে ফুলের হাসির কারণ, তবু নীরব প্রশ্ন করে বসলো, আপা হাসছেন কেন? সুন্দর কিছু মনে পড়েছে? আমাকে একটু বলা যাবে? আসলে আমি অনেকদিন ধরে হাসি না বললে ভুল হবে, হাসতে পারে না। সঙ্গে এমন একজনকে কাজের জন্য রেখেছেন যার সামনে হাসলে মুখে আপনা আপনি পাগলা ঘোড়া কেঁপেছে কবিতা চলে আসে, যার রাগ বাবা। তৃণা তাতে দাঁত চেপে নীরবের উদ্দেশ্যে বলল, মার খেতে না চাইলে চুপচাপ কাজ করেন আফসোসের বাচ্চা। আফজাল থেকে আফসোস নামটা অন্য প্রক্ষেতে তৃণা রেখেছে, নীরবের জানায়নি। তৃণা এই নামে ডাকলে পৃথিবীর থেকে বিদায় নিতে ইচ্ছে করে নীরবের। গাল ফুলিয়ে মুখ বাঁকা করেও লাভ হয় না। তৃণা ওই নামেই ডাকে। প্রত্যুত্তর দিল নীরব, আমার এত সুন্দর নামটাকে হত্যা না করলে ভালো লাগে না তৃণা ম্যাডাম। তৃণা দাঁত বের করে হেসেই বলল, আপনার আফসোসের সময় জীবনে আফসোস নামটাই মানায়। আফসোস স্যার। নীরব দীর্ঘশ্বাস ফেলে, মেয়ে মানুষেরা বড় কাজে, ভালো কাজের সাথে আফসোসের কাজও করেই থাকে। ফুল দুজনের খুনসুটি দেখে হাঁ করেই তাকিয়ে রয়। উত্তর দপয়, আমাকে কিছু বলছিলে নীরব? নীরব মাথা দোলায়। উত্তরের জন্য পুনরায় প্রশ্ন করে। ফুলের মুখবয়বে তখন কঠোর রূপ চলে আসে। সে টেবিলের উপর 2 হাত ভর করে দিয়ে বলে, কাজের সময় আপনারা এসব করেন নীরব? আমি আপনার ভরসায় সংগঠন ছেড়ে বাইরে যাই, আপনারা কাজকে এভাবেই অবহেলা করেন, তাই না? নীরবের মুখ এইটুকু হয়ে গেল। বুঝলো তাদের আপা এখন রেগে আছে। নীরব সরি বলে কাজ শুরু করলো। এদিকে তৃণা নীরবের ভোতা মুখ দেখে হেসেই ফেললো। ফুলও তখন তাল মেলালো। নীরব 2 নারীর হাসির কারণ বুঝতে না পেরে মাথা চুলকাতেই থাকলো। শুভর ঘুম ভাঙলো 3টায়। এক রাত না ঘুমিয়ে এত সময় ঘুমিয়ে নিয়েছে সে। দেয়াল ঘড়িতে সময় দেখে আড়ামোড়া ভেঙে বিছানা ছাড়লো শুভ। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার এলোমেলো চুল গুছিয়ে ভ্রু যুগল কুচকে নিল। বিছানার এক অংশ ফাঁকা দেখিয়ে বুঝলো ফুল তার আগে ঘুষাতে ঘুমায়নি। মানে প্রশ্ন জাগলো, কোথায় গেল ও মেয়েটা? উত্তর পেল না। একেবারে গোসল ছেড়ে অলস ভঙ্গিতে বিছানায় বসলো শুভ। তখনই বালিশের পাশেই চোখ যায় শুভর। একটি গোলাপ ফুল রাখা আছে সেখানে। ফুল হাতে নিয়ে দেখলো সেখানে একটি কাগজ পড়ে আছে। শুভর ঠোঁটের কোণে তখন হাসি ফুটে উঠল। ফুল লিখেছে, প্রিয় ডাক্তার বল, তোমার জন্য এক টুকরো ভালোবাসার টুকরো পাঠাচ্ছি। শুনলাম তোমার প্রিয় ফুল গোলাপ, তাই তোমার কাছে এই লাল গোলাপটি পাঠালাম। এই গোলাপটা আমার সেই ভালোবাসার প্রতীক, যা 4 বছর আগে শুরু হয়েছিল এবং আজও ঠিক আগের মতোই সতেজ। গতকাল নদীর পাড়ে তোমার সাথে কাটানোর সময়টা ছিল সত্যি বিশেষ। শান্ত নদীর কলকল ধ্বনি, বাতাসে ভেসে আসা জলছোঁয়া গন্ধ, আর তোমার পাশে বসে থাকা সব মিলিয়ে যেন এক পরিপূর্ণতা। গতকালের রাতটা ছিল আমার জীবনের প্রিয় রাতগুলোর একটি। তুমি তো আমার দিনগুলোকে এমন সুন্দর করে তোলো। তুমি জানো শুভ, এই 4 বছরের সময়ের গতিপথ বদলেছে, কিন্তু আমাদের ভালোবাসা বদলানি, বরং প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে নতুন করে ভালোবাসি। তবে আজ একটা আবদার করতে চাই। আমার সংগঠনে কাজ নিয়ে কেমন যেন আটকে আছে। তোমার সঙ্গ ছাড়া আর ভালো লাগছে না। প্লিজ আমাকে তোমার হাত ধরে এই জায়গা থেকে নিয়ে এসো।
জানি তুমি এসেই আমার জীবনে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবশেষে বলি, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম উপহার। আমাদের এই ভালোবাসা যেন চিরকাল অমলিন থাকে। ইতি তোমার সুখফুল। শুভ চিঠিতে চুমু দিল। টেবিলে বসে ফুলকে একটি চিঠি লিখলো। প্রিয় সুখফুল, নিজেকে যখন এই নামে ডাকো মনে হয় তুমি পৃথিবীর সুখী নারী। অবশ্য আমি চাই তুমি সবসময় সুখে থাকো। তোমার সুখে আমিও সুখ অনুভব করি। শুনো ফুলবউ, তোমার কণ্ঠে বাবুর ডাকটা বেশি মানায়। ডাক্তার ডাকলে নিজেকে বড় মনে হয়। অবশ্য আমি এখন বড় হয়ে গেছি, আমরা বড় হয়েছি। আজ সেই বাবুর থাকাকালীন যেভাবে চিঠি লিখতাম সেভাবে লিখতে ইচ্ছে করছে। তোমার সাথে চিঠিতে চিঠিতে ভালোবাসতে ইচ্ছে করছে। ভাবছি এখন থেকে 3 বেলা খাবার খাওয়ার পরিবর্তে চিঠি লিখব এবং সেটা পানিতে গুলিয়ে খেয়ে ফেলবো। এই যা, খেয়ে ফেললে তুমি চিঠি পড়বে কিভাবে? আমার একটা আবদার আছে ফুল, একটা না 2টা আবদার। প্রথমটা বলি, তুমি আমার সামনে বসে আমাকে চিঠি লিখবে। আমার মতো রোজ 3 বেলা চিঠি লিখবে। চিঠি লেখার সময় আমি তোমাকে মন ভরে দেখব, মাঝে মাঝে কিন্তু জ্বালাতনও করব। এবার দ্বিতীয় আবদার বলি, তুমি মাস্টার্সে ভর্তি হয়ে যাও। আমি চাই তুমি আরও বড় হও, কিন্তু এবার আমি তোমার হাত ছেড়ে দিব না, পাশে থেকে তোমাকে পড়াবো। একটু দুষ্টু কথা বলি ফুল, আমি না, তোমার অনেক কিছুই খুব মিস করছি। তোমার সেই মিষ্টি কণ্ঠস্বর যা শুনলেই মনে হয় সারা দুনিয়া থেমে গেছে, আর আমি শুধু তোমার কথাতেই ডুবে আছি। সেই কণ্ঠস্বরের মধ্যে যেন এক অদ্ভুত শান্তি, আর তোমার প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ে ছড়িয়ে পড়ে। আমি তোমার শরীরের মাতাল ঘ্রাণ মিস করছি। আমার এখন তোমাকে ছাড়া থাকা অসম্ভব। তোমার ঘ্রাণ সবসময় আমার গায়ে থাকা চাই। তোমার কাছে থাকার প্রতিটি মুহূর্তে আমার কাছে বিশেষ। তুমিহীনা জীবনটাই অসম্পূর্ণ লাগে। তুমি যখন পাশে থাকো না, তখন এই ছোট ছোট অনুভূতিগুলো আরও বেশি তীব্র হয়ে ওঠে। তোমার অস্তিত্বের সব ছোট্ট ছোট্ট জিনিস আমাকে স্মরণ করিয়ে দেয় কতটা ভালোবাসি আমি। তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাসি, তোমার কথা, তোমার গন্ধ, সবই তো আমার জীবনের একটা অংশ। ফুলবউ, তোমার থেকে দূরে থাকলে আমি যেন এক অন্য পৃথিবীতে চলে যাই। আমার সব কিছু শুধু তুমি। তোমার ছোঁয়া ছাড়া আমার জীবন যেন শুনশান, নিঃসঙ্গ। আমি আসছি ফুল, কবে যেন তোমার বিরহে পাগল হয়ে যাই। ভেবেছিলাম ঘুম ভাঙলে তোমাকে কাছে পাবো, কিন্তু আর লিখব না। আমি আসছি। ইতি, ফুলের পাগল বর। শুভ সত্যি পারলে উড়ে যায় ফুলের কাছে। সংগঠনে পৌঁছেই শুভ চোখ ছানা পড়া। বাড়ির সকলেই সেখানে উপস্থিত আছে। তাড়াহুড়ো করে আসার সময় বাড়ির ভিতরে কে আছে কে নাই খেয়ালই করেনি। এমনকি প্রাইভেট কার ছাড়াই সকলে চলে এসেছে, যেন শুভ কিছু বুঝতেই না পারে। সংগঠনে ছোটখাটো আয়োজন করা হয়েছে। পিয়ালকে নিয়ে আদিল দাঁড়িয়ে আছে, হয়তো শুভর জন্যই অপেক্ষা করছিল। শুভ আসতেই ভিতরে নিয়ে গেল। পুরুষের জন্য বরাদ্দকৃত ঘরে নিয়ে গিয়ে দেখালো নাফিস সহ অনেকেই উপস্থিত আছে। নাফিস চোখ কচলে এগিয়ে এসে বলল, তোর বউকে কেন বড় হতে বললি শুভ? আমাকে সেই সকালে এনে কাজের লোকের মতো খাটালো। শুভ দাঁত বের করে হেসে উত্তর দিল, প্রতিশোধ নিচ্ছে, বুঝলি? মেয়েজাত মানেই প্রতিশোধের ভাণ্ডার। নাফিস ভাবনায় ডুবে গেল। তার মনে পড়ল না ঠিক কিসের প্রতিশোধ নিচ্ছে এই মেয়েটা। নাফিস তো তেমন কিছু করেইনি। শুভকে জিজ্ঞেস করতে তখনই দেখলো শুভ সামনেই নেই। দরজার কাছে চলে গেছে ছেলেটি। নাফিসের দিকে তাকিয়ে ইশারায় বুঝালো। বোকা বানাইছি। নাফিস কপাল চাপড়ালো। কে বলবে এই শুভ কয়েকদিনের মধ্যে ডাক্তার হয়ে বেরোবে। ফুলকে শুভ পেল না, কিন্তু বাইরে সেলাই প্রশিক্ষণ ঘরের সামনে মা ও ভাবিকে দেখতে পেল। দুজনেই সুতি শাড়ি পরেছে, তবে আজকে শাড়ি অন্যরকম। খেয়াল করলেই বোঝা যাবে শাড়ির গায়ে সুই সুতার কাজ করা। শুভ কাছে আসতেই সুইটি খানম ছেলের উদ্দেশ্যে বললেন, এসেছিস বাবু? দেখ তো শাড়িটা কেমন হয়েছে। ফুল উপহার দিয়েছে, ওর মেয়েরা নিজের হাতে শাড়ির কাজ করেছে। দেখ তো কেমন হয়েছে। শুভ এবার বুঝলো কেন তার কাছে
অন্যরকম লাগছিল। চমৎকার কারুকাজে শাড়িটাকে ফুটিয়ে তোলা হয়েছে। শুভ খুশি হলো। সুইটি খানমের চোখজোড়া চিকচিক করছেই আনন্দে। সন্তানের প্রথম উপার্জনের টাকায় কেনা পোশাক পরলে যেমন আনন্দ হয়, ঠিক তেমন আনন্দ হচ্ছে। শুধু শুভর মা নয়, আগন্তুক সকলকেই ফুল মেয়েদের হাতে করা কারুকাজের পোশাক দিয়েছেন। শুভ ফুলের তাদের জন্য গর্ব হলো। শুভ ফুলকে দেখতে পেল অনুষ্ঠান শুরু করার পূর্বে। ফুলের হাতে একটি শপিং ব্যাগ ছিল। শুভকে দেখা মাত্রই হাসি মুখে এগিয়ে আসলো। শুভর মনে হলো তার হৃদস্পন্দন কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দিল। ফুলও শাড়ি পরেছে, চোখে আজ চশমা পরেছে, মুখে কৃত্রিম কোনো সাজসজ্জা নেই, অথচ অপূর্ব লাগছে। শুভ শুকনো ঢোক গিলে নিল। ফুল কাছে আসা মাত্রই নিঃশ্বাস আটকে দাঁড়ায়। এটা তোমার জন্য, ঝটপট পরে ফেলো দেখি। শুভ আশেপাশে তাকিয়ে উত্তর দিল, এখানেই পড়তে হবে? ফুল বলল, জামা খুলতে সমস্যা কই? আমি কি পরনারী? শুভ বিড়বিড় করেই বলল, তুমি তো আগুন নারী, এক ঝলকে শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া নারী, আমার মনকে ভস্ম করে দেওয়া নারী। ফুল হাসলো, হাতের ইশারায় পোশাক পাল্টানোর স্থান দেখালো। শুভ যাওয়ার আগে ফুলের হাতে চিঠি গুজে দিয়ে চলে গেল। জেলা প্রশাসন থেকে লোকজন এসেছেন। তারা পুরো সংগঠন ঘুরে উদ্যোক্তাকে স্বাগত জানিয়েছে। অফিসিয়ালি ফুল সংগঠন চালাতে পারবে বলে আশ্বাস দিয়েছেন। ফুলের সংগঠনের নামকরণ করা হলো প্রেরণা সংঘ, যেখানে অনেক অনেক মেয়েরা জীবনযাপনের অনুপ্রেরণা পায়। টিনা ও নীরবকে দায়িত্ব বুঝিয়ে ফুল বাড়ি ফিরে এলো। এই সপ্তাহে নাফিস ও আরিফার বিয়ে। আগামীকাল থেকেই আরিফার সাথে ফুলের থাকতে হবে। ফুলের এত সময় কই, কাজের চাপে আজ শুভকেও সময় দেওয়াই হয়নি। রাত তখন 10টার ঘরে। ক্লান্ত শরীরে ফুল নিজের ঘরে আসে। কাঁধের ব্যাগ পাশে ফেলে বিছানায় শুয়ে পড়ে। গায়ের শাড়ি পরিবর্তন করার ইচ্ছে নেই ফুলের। এভাবেই ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। ফুল মাথা উঁচিয়ে শুভর ঘরের দিকে তাকালো। ঘরের বাতি বন্ধ দেখিয়ে বুঝলো তার ডাক্তারের ঘর ফিরেইনি। একসাথে পুরো পরিবার বাড়ি ফিরলেও ফুল প্রথমে ঘরে আসেইনি। নিচে শাশুড়ির সাথে সময় কাটিয়ে উপরে এসেছে। ফুল পাশ ফিরে তাকাতেই ভূত দেখার মতো চমকে গেল। শুভ তো তার ঘরে চেয়ারে বসে আছে। ক্লান্ত থাকায় শুভ আছে ঘরে, ফুল খেয়ালই করেনি। শুভ হেসে ফুলের দিকে আগালো। ফুল নিজের এলোমেলো শাড়ি ঠিক করতে তখন ব্যস্তও ছিল। ফুল শাড়ি ঠিক করতে চাইলে শুভ বাধা দিল। ফুলের পেটের কাছে শাড়ি নিজ দায়িত্বে ঠিক করে পাশে শুয়ে পড়ল। ফুল তখন নাড়াচাড়া করছিল, কিছু ভয় ও কিছু সংশয়ের কারণে। শুভ বুঝে মুচকি হেসেই বলল, আমাকে ভয় পাচ্ছে? ফুল নাড়াচাড়া থামিয়ে বলল, ভয় নয়, লজ্জা করছে। লজ্জা পাওয়ার কারণ? ফুল দুই হাতে মুখ ঢেকে বলল, তোমার নির্লজ্জ ওই চোখ জোড়া আমাকে নিস্তেজ করে ফেলে। মনে হয় অন্য জগতের হারিয়ে যাচ্ছে। শুভ মাথা উঁচিয়ে ঠেকিয়ে রাখা হাত জোড়ার ওপর ঠোঁট ছোঁয়ায়। ফুল তখন হাত জোড়া নিচে নামিয়ে চোখ বহির করে রাখে। শুভ চোখ জোড়ায় ঠোঁট চুইয়ে বলে, তুমি আমার দেখা প্রিয় সর্বনাশ। ফুল লজ্জায় নুয়ে পড়ল। শুভ ফুলের পাশ থেকে উঠে বিছানা ছাড়লো। ফুল ভাবলো হয়তো রাগ করেছে মানুষটা। পিছন থেকে ডাকলো ফুল, কোথায় যাচ্ছ? শুভ স্বাভাবিক সুরেই উত্তর দিল, ঘরে যাচ্ছি, তুমি বিশ্রাম নাও। ফুল তখন ভয়ঙ্কর কথা বলে ফেলল, আজ রাত আমার ঘর থেকে গেলে হয় না? শুভর পা জোড়া থেমে গেল। শরীর ঘুরিয়ে ফুলের দিকে তাকালো। প্রত্যুত্তরে বলল, ভেবে বলছো তো? ফুল মিনমিন করেই বলে, এত ভাবাভাবির কি আছে? আমরা তো প্রেমিক প্রেমিকা না, স্বামী স্ত্রী। আসো তো। শুনেছি স্ত্রী যদি আহ্বান করে তবে পরিপূর্ণভাবেই আহ্বান করে। স্বামী তখন প্রকাশ্যে আহ্বান ফেলতে পারে না। আমিও পারলাম না। আদর বউ, আজকে রাতের জন্য পরিপূর্ণ দোষী শুধুই তুমি, বলে রাখলাম। ফুল চোখ বড় করে ফেলল। শুভর ঠোঁটে তখন দুষ্টু হাসি। কথা বলা শেষ করে ঘরের দরজা আটকে দিল। এদিকে ফুল ভাবতে লাগলো শুভ কোন আহ্বানের কথা বলল। নাফিসের সাথে ফুলের এত বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অথচ গুনে গুনে নাফিসের বাড়িতে 6 বার আসা হয়েছে ফুলের। একবার সেই কলেজ জীবনে শুভ নিয়ে এসেছিল, বাকি 5 বার আরিফার সাথে বিয়ে ঠিক হওয়ার পরেই এসেছে। তাছাড়া ইদানিং নাফিসের মায়ের সাথে ভালো সখ্যতা তৈরি হয়েছে ফুলের। মুঠোফোনেও কথা হয় সময় করে। শুভকে দেখবে বড্ড মন ভদ্র মহিলার।
আজ নাফিস ও আরিফার হলুদ। দুই বাড়িতে একদিনেই হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল সকাল ফুল গোসল ছেড়ে নিল, আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে নিল ফুল। বিছানায় শুভ উপর হয়ে বেহুশের মতো ঘুমাচ্ছে। ফুল শুভকে ডাকলো না, পরিপূর্ণ ঘুম হলে নিজেই জেগে যাবে। ফুল শাড়ি নিয়ে শাশুড়ির ঘরের দিকে ছুটল। শাশুড়ির হাত থেকে শাড়ি পরতে পরতেই নিজের শাড়ি পরতে ইচ্ছেই করে না। সুইটি খানম ঘরের ফার্নিচার পরিষ্কার করছিলেন। ফুলকে দেখে হাতের কাজ ফেলে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। সাগরিকা শাশুড়ির ঘরে এসে ফুলকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। মেয়েটা দারুণ লাগছে। সাগরিকার মাঝে মাঝে ফুলের সাথে খুব হিংসে হয়, এত আদুরে এই মেয়েটা। ওর জায়গায় সাগরিকা হলে আসমান ছুঁয়েই দিত। অথচ মেয়েটা একদম সরল। সব সময়ের মতো চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিল ফুলের শাশুড়ি। চুলগুলো কোলায় রাখলো। ফুলই খোলা রাখতে বলল। শুভর খোলা চুল পছন্দ। সুযোগ পেলেই ফুলের চোখে মুখ ডুবিয়ে দেয়। ফুল সেই সময়টা খুব উপভোগ করে। সাজগোজ শেষ করে উপরে গেল ফুল। শুভর সাথে বেরোবে, অথচ জনাবের ঘুম ভাঙার নামই নেই। ফুল শুভর পাশে বিছানায় বসলো। শুভর মাথায় ঘন চুলে হাত চালিয়ে আস্তে ধীরেই রাখলো। শুভ চোখ মিলিয়ে সাজসজ্জায় মোড়ানো ফুলকে দেখে বুকে হাত রাখলো। ফুল বেশ লজ্জায় পেল। শুভ আধো চোখে ফুলের ওপর উরুর ওপর মাথা রাখলো। অস্পষ্ট সুরে বলল, তুমি সুমন্দ ভাসিনী, আমার মনের রানী, মিষ্টি ভাষায় ডাকা পাখি। ফুল লজ্জা পেলেও নিজেকে সামনে নিল। শুভর মাথার চুলগুলো জোরে টেনে বলল, ডাক্তাররা কবিও হয় বুঝি? ওঠো না, নাফিস অপেক্ষা করছে। শুভ নড়ে চড়ে ফুলের পিঠে মুখ গুজে উত্তর দিল, মিথ্যা বলিনি। হয়েছে, এবার ওঠো। শুভ উঠল না। ফুলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তোমাকে সুন্দর লাগছে ফুল, মনে হচ্ছে এক পবিত্র ফুলকে ছুঁয়ে দিয়েছি। ফুল শুভর মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, তুমি সবসময় সুন্দর, আমার মনের মতো, আমার শুদ্ধ পুরুষ। দুজনের দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো ফ্রেম বন্দি করে রাখলেই মন্দ হতো না। কিন্তু কে করবে শুনি। নাফিসের বাড়ি ছিল একটু পুরনো আমলের। বড় উঠোনে নারকেল ও আম গাছ ছায়া দিয়ে আছে। গাছের নিচে বাঁশের কুঞ্চি দিয়ে আলপনা করা মঞ্চ। মঞ্চে বসে আছে নাফিস। তার পরনে পাঞ্জাবি পায়জামা আর গলায় ফুলের মালা। চারপাশে সবাই খোশ মেজাজে। শুভ ও ফুল একসঙ্গেই হাজির হলো। শুভ কিছুটা শান্ত, কিন্তু ফুল বেশ চনমনে। বাড়িতে প্রবেশ করেই খুঁজে খুঁজে নাফিসের মাকে ধরে আনলো। ভদ্রমহিলার হাতে এক ছুরি ফল ধরিয়ে দিয়ে বলল, আমার সে এসেছে আন্টি, দেখবে না? ভদ্রমহিলা ঘরের কোণে দাঁড়িয়ে দূর থেকে শুভকে দেখলো। শুভর দিকে তাকিয়ে ফুলের বাহু ঝাঁকিয়ে বলল, তোর স্বামী তো একেবারে সিনেমার নায়ক রে ফুল। ফুল লজ্জায় পেল। গাঢ় চোখে শুভর দিকেই তাকিয়ে রইল। নাফিসের মায়ের চোখ যায় ছেলের দিকে। আজ তার ছেলেও খুব খুশি। ছেলের বিয়ে হবে, নাফিসের মাও খুশি। ফুলের দিকে তাকালো নাফিসের মা। মনে পড়লো ছেলের কলেজের জীবনের কথা। কলেজে পড়াকালীন ওনার ছেলে একদিন মায়ের কাছে বাদাম ভাজার আবদার করত, তো আরেকদিন সুই সুতা চাইতো। জিজ্ঞেস করলে বলতো বকুল ফুলের মালা কাটবে। নাফিসের মা তখন ভাবুক নয়নে তাকিয়ে থাকতো। কোনোদিন তো কোটায় থাকা দুয়ের অধিক বিস্কুট লুকিয়ে নিয়ে যেত। শুরুতেই নাফিসের মা বুঝতে না পারলেও একদিন বুঝে ফেলে। ছেলেকে হাজারবার প্রশ্ন করার পর ফুলের কথা জানালো। নাফিস সেই দিন প্রথম তার মাকে ফুলের প্রতি দুর্বলতার কথা জানায়। একমাত্র নাফিসের মাই জানতো নাফিস ফুলের প্রতি দুর্বল। যেদিন নাফিস শুনলো ফুলের বিয়ে হয়ে গেছে, বাড়ি ফিরে সেই দিন সে কি কান্না! নাফিসের মা সেদিন প্রথমেই ছেলের মন ভাঙার কষ্ট কান্না দেখেছিলেন। দিনের পর দিন চোখের সামনে ছেলেকে কষ্ট পেতেই দেখেছেন। এরপর একদিন বলল আরিফার কথা। ফুলের বিয়ে হয়েছে রাজপুত্রের মতো ছেলের সাথে। সেখানে ফুল সুখীই ছিল। নাফিস মেনে নেয়, আরিফার কথা জানায়। নাফিসের মা সেদিনই আরিফাকে আংটি পরিয়ে আসেন। ছেলেকে নিয়ে ঝুঁকি নিতে রাজি ছিলেন না তিনি। আজ ফুলও শুভকে দেখে অনুধাবন করলেন ফুল তার স্বামীর সাথেই সুখে আছে। নাফিসের ভাগ্যে ফুল ছিলই না। ফুলকে তো শুভর সাথেই মানায়। নাফিসের কাছে ফুল আসলো অনেক পরে। নাফিস মঞ্চে বিরক্ত হয়ে বসেছিল। বন্ধুরা মিলে শীতের মধ্যে এক পালা হলুদ লাগিয়েছে নাফিসকে। ফুল ঢুকতেই বলে উঠল, আরে নাফিস ভাই, তোমাকে তো মনে হচ্ছে হলুদ ছোঁয়া নয়, হলুদ দিয়ে গোসল করিয়ে দিয়েছে। নাফিস বিরক্ত হয়ে বলল, সব তোর বদবরের কাজ। ফুল বলল, একদম আমার বরকে উল্টাপাল্টা বকবি না, আমার বর খুব ভালো। সাই ভালো,
ওই শুভ একটা মিসকে শয়তান, দেখতে বাদর মতো। ফুল গাল ফুলিয়েই রাখলো। নাফিসের সামনে রাখা হলুদের বাটি নাফিসের মাথায় ঠেলে দিল। উপস্থিত সকলের মধ্যে হাসির রোল পড়লো। এদিকে শুভ মজা করে নাফিসের পাশে গিয়ে বসে পড়ল। ভাই, আমার হলুদের সময় তুই ভুলেও কাছে থাকবি না। আমার বউয়ের করা কাজের প্রতিশোধ তো নিবি না। নাফিস চোখ ছোট করেই বলল, তোর মুখে হলুদ মাখার আগে এক বালতি পানি মেরে দেব, তারপর হলুদ লাগাবো। পানির কল বন্ধ করে রাখবো যেন গোসল করতে না পারিস। শালা, আমাকে বল দাপিয়ে তুই আর তোর বউ হলুদে ডুবিয়েছিস। সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর মীরা নাচে গানেই মেতে উঠল। একজন গান ধরলো। ফুল এক পিস মিষ্টি নিয়ে নাফিসের মুখের সামনেই ধরলো। নাফিস হাঁ করতে নিতেই সরিয়ে ফেললো ফুল। সকলেই হাসতে লাগলো। কয়েকবার মজা করার পর নাফিস ফুলের হাত ধরে মিষ্টি খেয়েই ফেললো। ফুল তখন বলল, নতুন জামাই দেখে রাক্ষস বের হয়েছে, এই জামাইয়ের হাতে আমাদের মেয়েকে দিব না। নাফিস চোখ ছোট করে বলল, মির্জাপুরের নানি, তুই কবে থেকে মেয়ে পক্ষ হলে? ফুল উত্তরে বলল, ছেলেদের বাড়িতে আমি মেয়ে পক্ষ আর মেয়েদের বাড়িতে ছেলে পক্ষ। ফুলের কথা শেষ হতেই আবার সবাই হাসিতেই ফেটে পড়ল। গানে আনন্দে হলুদের মঞ্চ কাঁপছে। নাফিস এক পর্যায়ে উঠে গিয়ে শুভকে বলল, শুভ, তুই কিন্তু আরিফার হলুদে তোর বউকে কাছে যেতে দেবে না। তোর বউ হলো ঘরের শত্রু। দেখা যাবে আমার বউয়ের কানে আমার বিরুদ্ধে ফুসলিয়ে দিচ্ছে। শুভ ফিস ফিস করেই বলল, আমি এসবে নেই। আমার বউয়ের হাত থেকে আরিফা বেঁচে গেলেই ভালো। ফুল যদি বেশি দুষ্টুমি করে তবে আমার দোষ দিতে পারবি না। নাফিস কপালে হাত রাখলো। কপালেও বেশিক্ষণ হাত রাখতে পারলো না। বন্ধুরা মুখের কোনো অংশ ফাঁকা রাখেনি। আপাতত নাফিসের চিন্তা হচ্ছে আরিফাকে নিয়ে। ফুল নাফিসকে বেশি হলুদ ডোবাতে না পারলেও আরিফাকে ডোবাবে, এই চিন্তা সেই 4 বছর আগে থেকেই করা। নাফিস আরিফার কাছে শুনেছে। নাফিস বিড়বিড় করলো, এ যাচ্ছে আমার চঞ্চলতা বেঁচে গেলেই হয়। নাফিসের হলুদ শেষ হতে হতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সবাই চলে গেল আরিফার বাড়িতে। আরিফার বাড়ির উঠোন রঙিন আলোকসজ্জায় ঝলমল করছে। সামনে প্যান্ডেলে সাজানো মঞ্চে বসেছে আরিফা। তার পরনে গাঢ় হলুদ শাড়ি আর মাথায় ফুলের টায়রা। শুভ আর ফুল ঢুকতেই আরিফা চেঁচিয়ে উঠল, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে নাফিসের হলুদে বেশি মজা করেছো। ফুল বাঁকা হেসে চোখ টিপে বলল, দুই পক্ষই আমি আছি। বান্ধবী, তোর বরের জন্য খুব কষ্ট করে হলুদের রং বানিয়েছি। বেচারাকে লাগাতেই পারিনি, অ্যালার্জি আছে বলল। তুইও কি এমন করবি? বান্ধবী ঠিক মতো লাগাতে দিবি তো? আরিফার সন্দেহ হলো নাফিসের হলুদে অ্যালার্জি নাই। ফুল নিশ্চয়ই মিথ্যা বলছে। আরিফা বলল, তোর মনে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা চলছে ফুল। আমি আগেই সাবধান করে দিচ্ছি ফুল, বেশি হলুদ লাগাবি না, কাল কিন্তু পার্লারে সাজতে যাব। এদিকে ফুল একটা থালা নিয়ে এগিয়ে গেল। থালায় হলুদ, পান পাতা আর কি যেন মেশানো আছে। ফুল হাতে সামান্য নিয়ে বলল, এটা ঐতিহ্যগতভাবে তোর দুই গালে লাগাতে হবে, নাহলে হলুদ জমবে না। আরিফা মাথা ঝাঁকিয়ে বলতে থাকলো, তুই নিজেই লাগা বান্ধবী। এই শুভ, তোর বউকে বাড়ি নিয়ে যা, আমাকে বাঁচা। আরিফা না করতে করতেই এই সময় নাফিস উপস্থিত হলো। তার মুখে হলুদের আবরণে ঢাকা, মুখে পানি ছিটিয়ে পোশাক পরিবর্তন করে চলে এসেছে। নাফিস মঞ্চের দিকে এসে চিৎকার করে বলল, সবাই শুনে রাখো, এটা শেষবারের মতো সিঙ্গেল বউয়ের সাথে হলুদ লাগানোর সুযোগ, পরে শুধু বরের অধিকার। আমার স্পেশাল বান্ধবী ছাড়া সবাই বউকে হলুদ লাগাতে আসো। আরিফার বাড়ির উঠোনে হই হই করে হাসির রোল পড়ে গেল। এক পর্যায়ে ফুল আরিফার হাত ধরে বসে পড়ল। আরিফা, তুই কিন্তু চিটিং করছিস। নাফিসকে আসতে বলি কেন? আরিফা উত্তরে বলল, আমি বলতে যাব কেন? তুই বন্ধু, তুই এনেছিস, এখন আমাকে দোষ দিচ্ছিস। ফুলের ভাবনার ওপর নাফিসকে একভাবে পানি ফেলতে দেখে ফুল হাতের বাটি নাফিসের মাথায় ঠেলে দিল। শুভ তখনই হেসে ক্যামেরা বের করে বলল, গ্রুপ ছবি হয়ে যাক। ফুল গাল ফুলিয়ে আরিফার পাশে বসে পোজ দিল। আরিফা নাফিসের দিকে তাকিয়ে হেসে আর নাফিস সেই মাথায় দুই হাত রেখে পোজ দিল। তখনই শুভ ছবি তুলল। হাসি মজার মাঝেই হলুদের অনুষ্ঠান শেষ হলো। গানের তালে নাচ আর মজার কথাবার্তা। রাত গভীর হলো। শুভ, ফুল, নাফিস আর আরিফা মিলে ছবি তুলল। শুভ মজা করেই বলল, এই ছবিগুলো আমাদের ছেলে মেয়েদের দেখি, বলবো, দেখ বাচ্চারা, আমরা কত ভদ্র ছিলাম। সবাই মিলে হেসে দিন শেষে ঘরে ফিরল। দুই বাড়ির গায়ে হলুদ হয়ে উঠল স্মরণীয়। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে ফুল আর শুভ বাড়ি ফিরছিল। শীতের রাত,
চারপাশে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস। গাড়ি থাকা সত্ত্বেও দুজনেই হেঁটেই ফিরছিল। গাড়ি ড্রাইভার নিয়ে সামনে আগাচ্ছে। ফুলের হাত জোড়া শুভর বাহু জাপটে ধরেছে। ফুল প্রফুল্ল চিত্তেই বলল, গাড়ি না নিয়েই হাঁটার মজাই আলাদা। কতদিন পর এভাবে গ্রামের রাস্তা ধরে আসছি। শুভ ফুলের আনন্দ দেখে হেসে উত্তর দিল, ঠিক বলেছ। এই শীতের মিঠে বাতাস আর তার সাথে তোকে পাশে পাওয়া, এটার মতো শান্তি আর কোথাও নেই। ফুল একটু হেসে ডুয়ে পড়ল। শুভর হাত ধরল। রাস্তার পাশেই ছোট্ট একটা দোকানে একজন মহিলা চিতই পিঠা বানাচ্ছিল। খড়ের গুড়ের মাটির হাঁড়ি থেকে ভুরভুর করে ভাপ উঠছিল। ফুলের চোখ চকচক করে উঠল। ফুল হাত উঁচিয়ে বলল, ওই দেখো পিঠা, খাই না? শুভ মজার ছলেই বলল, তুমি আর পিঠা? এই তো নাফিসের বাড়িতে কত কিছু খেয়ে আসলে, জায়গা আছে তো? ফুল গাল ফুলিয়ে বলল, এটা চিতই পিঠা, আলাদা জিনিস। দুজনেই দোকানের দিকে এগিয়ে গেল। মহিলা হাসি মুখে তাদের বসতে বলল। শুভ ফুল গা ঘেঁষেই বসলো। মহিলাটি দেখেই বলল। ফুল লজ্জায় মাথা নিচু করেই ফেলল। শুভ মুচকি হেসেই বলল, চাচি, দম্পতি হোক বা না হোক, পিঠা কিন্তু ভালো বানাতে হবে। মহিলা একটা নতুন বানানো চিতই পিঠা আর গুড় এগিয়ে দিল। ফুল এক কামড় দিয়ে বলে উঠল, আহা, এর স্বাদই আলাদা। শুভ, খেয়ে দেখো তো। শুভ পিঠা খেতে খেতে কানের কাছে ফিসফিস করেই বলল, পিঠার চেয়ে তুমি বেশি মিষ্টি। ফুলের মুখে তখন গুড় লেগেই ছিল। শুভ মজা করে গুড়ের উদ্দেশ্যে বলল, ওই ঠোঁট শুধুই আমার, আমার জায়গায় তোর কি কাজ গুড়? আয় আমি মুছে দেই। ফুল লজ্জায় চুপ করেই রইল। কিছুক্ষণ পর শুভ তার দিকে তাকিয়ে নরম গলায় বলল, জানো ফুল বউ, তোমার হাসি শীতের রাতেও গরম এনে দেয়। তুই এমন মিষ্টি হাসি দিলে আমি সারা জীবন এইভাবেই হাঁটতে পারি। ফুল চুপচাপ বসে রইল। তারপর লজ্জায় মাথা নুইয়ে মাটির দিকেই তাকালো। শুভ আবার বলল, আমি তোমার পাশে থাকতে চাই, এভাবেই সব সময়। ফুলের চোখে এইটুকু জল চিকচিক করে উঠল, কিন্তু সে তাড়াতাড়ি সেটাকে লুকিয়ে হাসলো। পিঠা খাওয়া শেষে দুজনেই দোকানদারকে ধন্যবাদ দিয়ে বিদায় নিল। রাত গভীর হলেও রাস্তার শীতল বাতাস আর তারার আলো যেন আরো উজ্জ্বল লাগছিল। শুভ আর ফুল পাশাপাশি হাঁটছিল, আর এই মায়াময় রাত তাদের জীবনে নতুন এক সুন্দর মুহূর্তের স্মৃতি হয়েই রইল। নাফিসের বাড়ির সাজসজ্জা জমকালো। আত্মীয় স্বজনের ভিড়, হাসি তামাশা চলছে। নাফিসের আজ বিয়ে। সকাল থেকেই বাড়িতে উৎসবের আমেজ। আত্মীয় স্বজনদের হাসি খুশি মুখ, রঙিন পোশাকে বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে। ঠিক 11টায় শুভ ফুলকে নিয়ে বিয়ে বাড়িতে পৌঁছায়। আসার সময় গাঁদা ফুলের মালা কিনে নিয়ে এসেছে নাফিসকে জ্বালাতন করার জন্য। ঘর ভর্তি আত্মীয় স্বজনের আনাগোনায় শুভ একটু ইতস্ত করলেও নাফিসকে দেখে সে স্বস্তিই পায়। নাফিস বর সাজে প্রস্তুত হচ্ছে। তার মুখায়ব বেশ গম্ভীর। কিছু ভাবছে হয়তো। শুভ কাছে গিয়ে খোঁচানোও শুরু করে। এই বর সাহেব, গম্ভীর মুখটা এবার একটু হাসি খুশি করো। তোর এমন ভুতুরে চেহারা দেখলে আরিফা ভয়ে স্টেজ থেকে। নাফিস কিছু বলতে চায়, কিন্তু শুভ ততক্ষণে তার গলায় মালা পরাতে ব্যস্ত। হালকা রসিকতায় তাদের বন্ধুত্বের গভীরতা প্রকাশ পায়। নাফিসের সাজগুজের ছোটোখাটো কাজগুলোতে শুভ হাত লাগায়, যেন সব নিখুঁত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় সময় ঘনিয়ে আসছে। পরিবারের সবাই নিয়ম কানুন নিয়েই ব্যস্ত। সব প্রস্তুতি শেষে বরযাত্রীর দল বউ আনতে রওনা দেয়। চারপাশে উচ্ছ্বাস আর আনন্দের আবহে শুভ ও নাফিসের বন্ধুত্বের এই দিনটিও হয়ে ওঠে বিশেষ। গাড়িতে ফুল নাফিসের পাশে উঠে বসলো, শুভ বসলো সামনে। লুকিং গ্লাসে ফুলকে দেখে নিল। শুভ তাদের বিয়ের মুহূর্তের কথা ভাবছে। এবার বিয়েতে ফুলকে অন্য কোথাও পাঠিয়ে দেবে, তারপর সিনেমার মতো লুকিয়ে ফুলের সাথে দেখা করতে যাবে। ব্যাপারটা কত রোমাঞ্চকর হবে ভাবতেই শুভর গা কাটা দিয়ে উঠল। নাফিসের ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, তার জীবনের সঙ্গী হবে এমন কেউ যাকে সে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। প্রথম ভালোবাসা অপূর্ণ হলেও দ্বিতীয় ভালোবাসায় সে সুখী হয়েছে। আজ নাফিসের স্বপ্ন পূরণের দিন। গাড়িতে বসে আছে নাফিস, পাশে ছোটবেলার বন্ধু ফুল, সামনে শুভ। গাড়ির জানলার দিয়ে বাইরের দৃশ্য দেখছে নাফিস, কিন্তু তার মন পড়ে আছে আরিফার কাছে। পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার উত্তেজনায় তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। ফুল নাফিসকে খোঁচা দিয়ে বলল, কিরে নাফিস, এত চুপচাপ কেন? ভয় পাচ্ছিস নাকি? নাফিস হেসে উত্তর দিল, ভয় পাওয়ার সময় নেই,
বরং মনের ভেতরে এমন অনুভূতি যা শব্দে প্রকাশ করা যায় না। আরিফা শুধু আমার ভালোবাসা নয়, সে আমার জীবন। আজ সেই জীবনের শুরু। শুভ সামনে সিট থেকে মাথা ঘুরিয়ে পিছনে ফিরে হেসে বলল, পালিয়ে যাবে? আরে ভাই, বউকে নিয়ে কবিতা লিখতে গেলে বিয়েটাই মিস করে ফেলবি। ফুল হাসতে লাগলো। শুভর মাথায় সামনে দিয়ে ঘোরাতে বলে উঠল, শুধু পুরুষ, আপনি বরং আপনার পত্রী ফুলের জন্য পত্র সাজান। পত্রী ফুল অধীর আগ্রহে পত্রের জন্য অপেক্ষা করছে। শুভ গাল ভর্তি হেসে উত্তর দিল, আপনার আদেশ শিরোধার্য। নাফিস শুভ ও ফুলের ভালোবাসার সম্পর্ক দেখে মুচকি হাসে। জীবনের নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করছে সে। গাড়ি পৌঁছায় আরিফার বাড়িতে। সেখানে কুনির বাড়ির লোকজন বরদ্দুরার দাঁড়িয়ে সাজিয়ে অপেক্ষা করছে। নাফিসকে গেটের কাছে নিয়ে আসা হয়। দরজার সামনে শালিকারা শুরু করে দুষ্টুমি। মৌচাকে মধু খেতে হলে টোল দিতে হবে। নাফিস সবার হাসাহাসির মাঝে টাকার খাম এগিয়ে দেয় আর সবাই উল্লাসেই ফেটে পড়ে। ভিতরে এসে বিয়ের মূল অনুষ্ঠানের কথা শুরু হয়। কবুল বলার জন্য মোল্লা সাহেব নাফিসকে প্রশ্ন করেন। নাফিস প্রথমে ফুলের দিকে তাকায়, তারপর শুভর দিকে। দুজনেই হাসি মাখা মুখাবের দিকে তাকিয়ে তারপর আত্মবিশ্বাসী গলায় পড়ল,